আজ আপনাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসের টপিকস হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল, অ্যারেঞ্জ, পাথফাইন্ডার, অ্যালাইন, এগুলা সবাই দিকে খেয়াল করেন। নিউ ফাইল, এরপর আমার রিসেন্ট যেটা নেওয়া ছিল 1000 বাই 1000 পিক্সেলের আর্টবোর্ড, সেটা সাজেস্ট করছে। আমি জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, আর্টবোর্ড চলে আসলো। এবার এখানে আমরা প্রথম দুইটা টুলস ভালোভাবে দেখেছি এবং এইদিকে রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরের যা অপশন আছে ওইগুলো আমরা দেখেছি ভালোভাবে। এখন এর পরের টুল হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই টুলের কাজ কি এটা দেখব। ওইটা দেখার জন্য, বোঝানোর জন্য আমি ওই বি বক্স আরও তৈরি করছি। এখানে সবগুলোর কালার, এখানে এক একটা অবজেক্টের কালার কয়টা বলতে পারবেন কেউ? এখানে এর কালার কয়টা? দুইটা কালার আছে। ফিল কালার আছে হোয়াইট আর স্টোক কালারের রয়েছে ব্ল্যাক। আমরা কালারটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। এটা আমি বাইরে আনলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, কারণ সাদার উপরে সাদা বোঝা যাচ্ছে না। এটা মাঝখানে রয়েছে যেটা, সেই কালারকে বলা হয় ফিল কালার, আর সাইডে যেটা থাকে এটাকে বলা হয় স্টোক কালার। তো এটা আমরা এক কালার করতে চাচ্ছি। এক কালার কিভাবে করব? এটা সিলেক্ট করলাম, করার পর আমি জাস্ট এখানে এই কমলা কালারটা রাখছি এবং স্টোক কালারটা নান করব কিভাবে দেখেন। এটা হচ্ছে ফিল কালার অপশন, এটা স্টোক কালার অপশন। ফিল কালারের এখানে ক্লিক করে আমি একটা কালার দিলাম। এবার স্টোক কালারের এখানে ক্লিক করে আমি এটা নান করে দিলাম। ওকে, এবার আমরা এই পুরো লাইনটাকে একই রকমভাবে স্টোক কালারটা নান করব এবং ফিল কালারটা হোয়াইট থেকে এই কালারটা করে দিলাম। একইভাবে সেকেন্ড লাইনটা আমরা একটু ডিফারেন্ট কালার করার চেষ্টা করি। এটা রেড করলাম আর স্টোক কালারটা আমরা নান করে দিলাম। এটা আপনাদের সবাইকে এখন করতে হবে, সবাই করবেন এটা। এভাবে এক একটা লাইন এক এক রকম কালার দিবেন। এক এক লাইন কিভাবে সিলেক্ট করবেন? মাউসের কার্সরটা এই লাইনের উপরে রেখে লেফট বাটন ক্লিক করে ধরে নিচের দিকে টান দিবেন। এই ডানে বায়ে গেলে আবার বেশি এরিয়া দিলে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। আমরা জাস্ট একটা লাইন সিলেক্ট করব, করে স্টোক কালারটা নান করব এখান থেকে এবং ফিল কালারটা একটু ডিফারেন্ট কালার দেব। এটা সবাই করেন তো দেখি। সবাই করেন, এই কালার সেন্সটা সবাই করা শেখেন। আচ্ছা, কিছু ক্ষেত্রে কিছু কম্পিউটারে কালার এখান থেকে চেঞ্জ নাও হতে পারে, তাদের জন্য একটু বিকল্প দেখায়। এখানে খেয়াল করেন, এই যে নিচে এখান থেকেও আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যদি ডাবল ক্লিক করেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আর এই স্টোক কালারটা নান করে দিবেন। একটু সবাই এদিকে খেয়াল করেন, আমরা ডিফারেন্ট পদ্ধতিতে কালার চেঞ্জটা একটু দেখার চেষ্টা করি। আমি এই লাইনটা সিলেক্ট করলাম, এই যে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। আমি যদি এটা নান করি তাহলে এই হোয়াইট কালারটা নান হবে, মানে যেটা উপরে থাকবে। এখন উপরে আছে ফিল কালার। এখন দেখেন স্টোক কালারটা আমি কিভাবে উপরে আনবো। জাস্ট স্টোক কালারের উপরে একটা ক্লিক করলাম, দেখেন এটা উপরের দিকে চলে এসেছে। এখন যদি এটা নান করি তাহলে স্টোক কালারটা নান হবে এবং ফিল কালারে ক্লিক করে
ডাবল ক্লিক করে আমি যে কোনো কালার এখান থেকে করে নিতে পারবো। দেখেন আমি আরেকবার দেখাই, আমি যদি এখানে নান করি তাহলে কি ফিল কালারটা নান হবে। খেয়াল করেন এই যে ফিল কালার আর নাই, জাস্ট স্টক কালার রয়েছে। এইবার এটা যদি এখানে ক্লিক করি সোয়াইপ হয়ে যাবে স্টক কালার থেকে ফিল কালার, আর ফিল কালার যে নান ছিল সেটা স্টক কালার হয়ে গিয়েছে। বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, আমি সব আস্তে আস্তে ক্লিয়ার করব। যতটুকু বুঝতে পারছেন ততটুকুই করার চেষ্টা করেন। এখান থেকে যদি নান না হয়, এখানে যদি কিছু ক্ষেত্রে কাজ হয় না, তখন এখান থেকে কাজ করতে হবে। আমি একদম ভালোভাবে বুঝাই দেবানে। আপাতত আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখব, তো কালার চেঞ্জ করাটা দরকার হচ্ছে, এই জন্য সাধারণভাবে কালার চেঞ্জ করেন। সবাই এটা করেন। আচ্ছা, পেরেছেন সবাই? এবার এদিকে খেয়াল করেন, এখানে আমরা যে টুলসের জন্য এই কালার চেঞ্জ করে দেখালাম, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এই টুলে গেলে আমরা সেম কালারগুলো আমরা সিলেক্ট করতে পারি। আমার আর্টবোর্ডের ভিতরে একই কালারের যে অবজেক্টগুলো রয়েছে ওইগুলো আমরা সিলেক্ট করতে পারি। যেমন এটাতে ক্লিক করলাম, এখন এখানে একটা সমস্যা দেখা দিয়েছে। আমরা যদি এইটা ক্লিক করি সেক্ষেত্রে এই লাইনটাই সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হলে আমরা কিভাবে বুঝতে পারছি? এই যে এক একটা অ্যাঙ্করগুলো দেখেন, ডট ডট অ্যাঙ্কর দেখা যাচ্ছে এই লাইনটাতে। আমি ম্যাজিক ওয়ান টুলে এইটাতে ক্লিক করছি, এই লাইন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। দেখেন এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি চাইলে ডিফারেন্ট কালার দিতে পারছি। আমি আরেকবার দেখাই, ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে আমরা সেম কালারগুলো সিলেক্ট করতে পারি। এই চারটা হচ্ছে সিলেকশন টুল। ভালো করে খেয়াল করেন, প্রথম চারটা টুলস হচ্ছে সিলেকশন টুল। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই সেম কালারগুলো সিলেক্ট হলো। এখানে ক্লিক করলে এই সেম কালারগুলো সিলেক্ট হচ্ছে। এখন মনে হতে পারে যে লম্বা লম্বি লাইন রয়েছে বিধায় হয়তো এরকম হচ্ছে। আমি যদি এলোমেলোও করে দিই, তারপরেও একটা অবজেক্টে সিলেক্ট করব, ওই সেম কালারগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে ফেলতে পারি। এখানে আরেকটা দেখার বিষয় যে দেখেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে এইটাতে সিলেক্ট করলে এই লাইনের পাশাপাশি এই লাল লাইনটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, এইটাও সিলেক্ট হচ্ছে, এইটাও সিলেক্ট হচ্ছে। এর কারণ হচ্ছে টলারেন্স বেশি দেওয়া রয়েছে। টলারেন্স বলতে আমি যদি এই ম্যাজিক ওয়ান টুলে ডাবল ক্লিক করি তাহলে একটা পপ আপ আসবে। এখানে দেখেন পপ আপ আছে হচ্ছে এই টলারেন্স আছে 32। আমরা এটার মান যদি কমায় দিই তাহলে আর ওই কমলা ধরলে লাল সিলেক্ট হবে না। আমি এটা 10 করে দিচ্ছি, দেওয়ার পরে এটা কেটে দিলাম। দিয়ে এবার যদি আমি কমলায় সিলেক্ট করি তাহলে কমলায় সিলেক্ট হবে, লাল আর সিলেক্ট হবে না। ঠিক আছে, যেই কালার ধরবো ঠিক সেই কালারটাই, মানে সিমিলার কালারগুলো সিলেক্ট করে ফেলে ওই টলারেন্স বেশি থাকলে। আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সবাই? তাহলে এটা সবাই ট্রাই করেন। টলারেন্স চেঞ্জও করবেন, এই জায়গায় ডাবল ক্লিক করলে এই অপশনটা আসবে 32 থাকবে, ওটা কমিয়ে 10 কি আরও কম করে ফেলতে পারেন। এরপর ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করে কালার চেঞ্জ করে দেখান। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে কালার চেঞ্জ করে দেখান।
আচ্ছা, এটা ছোট স্টেপ ছিল, বেশি সময় নেওয়া যাবে না, এদিকে খেয়াল করেন সবাই। এখন আমরা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখলাম। এটা একদম সিম্পল সহজ একটা টুলস। এর সাহায্যে আমরা সেম কালারগুলো সিলেক্ট করতে পারি, সেম ফন্টও সিলেক্ট করতে পারি। ফন্টের বিষয় পরবর্তীতে দেখাবো। এখন এটা কেটে দিচ্ছি। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট অথবা ব্যাক স্পেসে প্রেস করলে এটা ডিলেট হয়ে যাবে। এবার আমাদের পরের টুলটা হচ্ছে ল্যাসো টুল। আচ্ছা, এটা ডিলেট করার প্রয়োজন নেই, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আনলাম। দেখেন, ল্যাসো টুলের সাহায্যে এই চারটাই বললাম সিলেকশন টুল, এগুলো দিয়ে কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করার কাজে ব্যবহার করি। চারটার কাজ 4 রকম। তো এখানে ল্যাসো টুলের কাজ কি দেখেন, আমরা যদি চাই যে এই একটা বাউন্ডারি তৈরি করব, মাউসের লেফট বাটন ক্লিক করে বাউন্ডারির ভিতরে যে অবজেক্টগুলো পড়বে সেইগুলো সিলেক্ট হবে। এই যে এগুলো সিলেক্ট করলাম। এবার এগুলো এই যে কালার এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি। দেখছেন? ওকে, ল্যাসো টুলের কাজ সবাই দেখলেন। এটা আমাদের অতটা জরুরি কোনো টুলস না। এভাবে জাস্ট একটা বাউন্ডারি তৈরি করলে ওর ভিতরে যে অবজেক্টগুলো পড়ে ওইগুলোর কালার আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে এই 4টা টুলস আমরা আজকে ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? মানে এই পরের 2টা টুলস একদমই সহজ, এর কোনো বিস্তারিত দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এইবার আমরা কালার যেহেতু অলরেডি দেখিয়ে ফেলেছি, আমি কালারটা আগে ক্লিয়ার করি একদম ভালোভাবে। কালার কোনভাবে আমরা চেঞ্জ করতে পারি এগুলো সব ভালোভাবে দেখব। প্রথমত এটাকে বলে কন্ট্রোল প্যানেল। আগেই বলেছি কন্ট্রোল প্যানেল নাও থাকতে, এই যে কন্ট্রোল প্যানেল আর নাই। কাজের সুবিধার্থে আমরা কন্ট্রোল প্যানেলের সাহায্যে আমরা কাজ দ্রুত করা যায় আর কি। এখন কালার এখান থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে চেঞ্জ করা যায়, আবার এখানে প্যানেল আছে। এই যে কালার সোয়াসেস আছে, আবার কালার নামে একটা প্যানেল আছে। আমি সবগুলো ক্লিয়ারলি বোঝাই দিই আপনাদের। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আমি জুম করে দেখাই। এখানে কয়টা কালার আছে? একটাই কালার আছে, এর আর স্টক নাই। স্টক থাকলে এই যে এখানে ব্ল্যাক থাকতো কিংবা অন্য কালার থাকতো। দেখেন এখানে নান রয়েছে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। প্রথমত এইটা অনেক পিসিতে কাজ করতে চায় না, ওই রেগুলার কাজ না করলে, কম্পিউটারে আপডেট ঠিকঠাক না দিলে এইসব হ্যাং হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে, যারা এখান থেকে না পারেন চেঞ্জ করতে, তারা এখান থেকে পারবেন বিকল্প হিসেবে। আমি এক এক করে বোঝানোর চেষ্টা করি কালার কয়ভাবে চেঞ্জ করতে পারবেন। এটা আমি সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে আমি এর কালার, যে কোনো কালার এখান থেকে, এগুলোকে বলা হয় সোয়াসেস কালার। এগুলো আমরা চাইলে নিজের মতো করে বানিয়েও রাখতে পারবো, আবার এখান থেকে আনতেও পারবো। এগুলোও দেখাবো এক এক করে। খেয়াল করেন এখানে আবার প্যাটার্নও আছে, প্যাটার্নও হয়, কালারের সাথে প্যাটার্নও হয়, গ্রেডিয়েন্ট হয়, সব কিছুই দেখাবো। তো এটা ছিল ফিল কালার। মনে রাখবেন কালার এখানে 2 রকমভাবে দেওয়া যাচ্ছে, ফিল কালার, স্ট্রোক কালার। আরেকটা আছে গ্রেডিয়েন্ট কালার। এই যে মাঝেরটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। ফিল কালার, স্ট্রোক কালার, আর মাঝেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ফিল কালারটা সাধারণত বেশিরভাগ সময় রাখা হয়, আর স্ট্রোক কালার কিছু ক্ষেত্রে রাখা হয়। এখানে আমি একটু স্ট্রোক কালার নিয়ে দেখাই। আমি স্ট্রোক কালারটা ব্ল্যাক নিচ্ছি এবং স্ট্রোকের পিটিটা একটু বাড়িয়ে দেখাই। স্ট্রোকটার পিটি বলতে এর থিকনেস, এর মোটা কতটুকু হবে তাই। আমি এর মান বাড়াচ্ছি, দেখেন এর যে স্ট্রোকের মানটা এটা বাড়ছে। এই যে 30 পিটি করা হলো। এই মানটা আমরা 3 ভাবে চেঞ্জ করতে পারি। এই আপ অ্যারোতে ক্লিক করে ধরে রাখলে বা একটা একটা করে ক্লিক করলে বাড়তে থাকবে, আর ডাউন অ্যারোতে ক্লিক করলে আস্তে আস্তে কমতে থাকবে। দ্বিতীয়ত এখানে আমরা চাইলে লিখে দিতে পারি। এখানে আছে 36, আমি দেখা যাচ্ছে 30 লিখে দিলাম, দিয়ে কিবোর্ডের এন্টারে প্রেস করলাম, এতে করে স্ট্রোকের মান কমে গেল। আবার এর ডান সাইডে, আচ্ছা এখানে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করে, আমি বেশিরভাগ সময় এইভাবেই করে থাকি, এখানে একটা ক্লিক করে মাউসের চাকাটা উপরে ঘুরাইলে মোটা হবে, নিচে ঘুরাইলে চিকন হবে। এটা মনে হয় আমি প্রথম দিকেই দেখাইছি, তাই না ক্লাসের? এরপর আরেকটা মেথড হচ্ছে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে কিছু ডিফল্টভাবে নাম
নাম্বার দেওয়া আছে, যেমন 80 পিটি দিলাম, দেখেন অনেক মোটা হয়ে গেল। 14 পিটি দিলাম, এই যে মানে এখানে কিছু ডিফল্ট মাপ দেওয়া আছে। এই 3-4 ভাবে আমরা স্ট্রোকের মান কম বেশি করতে পারছি। আচ্ছা, আপনি হয়তো কম্পিউটার চালাচ্ছেন, আমি আপনাকে আগেও আপনাদেরকে সবাইকে সতর্ক করছি, আমি যখন কিছু দেখাবো ওই টাইমে আর কম্পিউটার চালানো যাবে না, কারণ এটা আপনাদের জন্য নতুন কিছু দেখাচ্ছে, এটা আপনি মিস করে যাবেন। আচ্ছা, এখানে আরও অপশন আছে, এগুলো সম্পর্কে বিস্তারিত আরও পরবর্তীতে দেখাবো। এখন কালার সম্পর্কে দেখাচ্ছিলাম, স্ট্রোক যেহেতু সামনে চলে আসলো তাই স্ট্রোকটা ক্লিয়ার করলাম। এইবার আপনারা একটু এটা প্র্যাকটিস করবেন, ছোট একটা বক্স ক্রিয়েট করবেন, করে ওইটার স্ট্রোকের মান বাড়াবেন, স্ট্রোকের কালার চেঞ্জ করবেন। এখান থেকে যদি কালার চেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যদি ডাবল ক্লিক করেন, এই যে স্ট্রোকের উপরে এই যে স্ট্রোকের কালার চেঞ্জ হবে। এবং এই যে ফিল কালারের উপরে যদি ডাবল ক্লিক করি, এখান থেকে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা, এরপর শুধুমাত্র এখানেই নয়, আচ্ছা আপাতত আমি যতটুকু দেখালাম এটা আগে সবাই ভালোভাবে করেন, কারণ অনেকে নতুন, একবারে বুঝতে পারবেন না। তারপরে আমি ডান সাইডে প্যানেল থেকে আরও ভালোভাবে দেখাবো, সবাই ট্রাই করেন। আচ্ছা, এটা সবাই বুঝতে পেরেছেন তাই না? সহজ, সবই সহজ। এবার এদিকে খেয়াল করেন সবাই, কালার দেখায়, ম্যাজিক কন্ট্রোল ল্যাসো, এবার আমি কালার এখান থেকে আমরা দেখলাম। এবার এর নিচে কিছু অপশন আছে, এই অপশনগুলো আমরা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, এখানে এইটা দেখলাম, এটা ফিল কালার, এখানে ডাবল ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারছি। এই যে এটা স্ক্রল করে বিভিন্ন কালারে নিয়ে যে কালারের বিভিন্ন শেড আছে, এই যে এদিকে লাইট কালার, এদিকে ডার্ক কালার, এরকম অপশন। তো এই অপশনগুলো আমরা আরও ভালোভাবে দেখব পরবর্তীতে, এখনই একদম ক্লিয়ারলি দেখাচ্ছি না, আরও বিস্তারিতভাবে দেখাবো পরবর্তীতে। এখন স্ট্রোক কালারও দেখলাম, এবার এই অপশনটা একটু বোঝার চেষ্টা করি। এটার নাম হচ্ছে সোয়াইপ ফিল অ্যান্ড স্ট্রোক। এখানে ক্লিক করলে ওই ফিল কালারটা স্ট্রোক হয়ে যাচ্ছে, স্ট্রোক কালারটা ফিল হয়ে যাচ্ছে। এটার কাজ হচ্ছে এটা, ফিল কালার স্ট্রোক কালার হয়ে যাচ্ছে, স্ট্রোক কালার ফিল কালার হয়ে যাচ্ছে। এরপর এখানে একটা ছোট অপশন আছে, এখানে লেখা রয়েছে ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক। ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই না? এখানে ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এরপর এইটা হচ্ছে, দেখেন আমরা যেটা উপরে রাখবো, ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা আগেও বলেছি, যেটা উপরে রাখবো সেটার কালার চেঞ্জ হবে। এখন উপরে আছে স্ট্রোক কালারটা, এখন এই জায়গা যদি ক্লিক করি তাহলে এখান থেকে কালারের প্যানেলটা বের হয়ে আসবে। এখানে লাইভভাবে আমরা কালার চেঞ্জ করতে পারবো। আবার এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে দুই কালারের মিশ্রণ, গ্রেডিয়েন্ট মানে দুই কালারের মিশ্রণ। আর এইটার মানে নান করে দেওয়া, মানে কালার থাকবে না। তার মানে কোনটার কালার আমি নান করলাম? স্ট্রোক কালারের কালার নান করলাম। এবার ফিল কালারটা উপরে নিয়ে আসলাম। এবার এখানে ক্লিক করলে দেখেন এখানে কালার প্যানেলটা চলে আসছে। এই পাশের জিনিসগুলোকে বলা হয় প্যানেল। তো কালারের প্যানেলটা চলে আসছে, আমি এখান থেকে যে কোনো কালার আমি এখান থেকে পিক করতে পারছি। এবার আমি গ্রেডিয়েন্ট কালারটা বোঝানোর চেষ্টা করব, তার আগে প্যানেলগুলো বোঝায়নি। এই কালার প্যানেল যদি আপনাদের কম্পিউটারে এখানে না থেকে থাকে, এটা আনবেন। আমি এটা কেটে দিচ্ছি, এটা আমি টান দিয়ে ধরে নিয়ে এসে যে কালার প্যানেলটা কেটে দিলাম।
দিয়ে আমি এটা আনবো কোথা থেকে, উইন্ডো থেকে। এখানে দেখেন এই যে কালার, এখানে ক্লিক করলাম, দেখেন এই কালার প্যানেলটা আসলো। ভালো করে এদিকে খেয়াল করেন, অনেকে দেখছি কম্পিউটারের দিকে খেয়াল, এইদিকে আগে দেখে নেন তারপরে ওইদিকে খেয়াল করেন। এখানে কালার প্যানেলের অপশনগুলো আমরা বোঝার চেষ্টা করি। এখানে একটা দেখেন অ্যারো চিহ্ন আছে, এটার মানে এটা ছোট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে, আর এটা ক্রস, এটাতে ক্লিক করলে কেটে যাবে। এরপর এখানে 3 ড্যাশ আইকন রয়েছে, এখানে ক্লিক করলে কালারের বিভিন্ন মুডে আনতে পারবো, RGB, HSB, CMYK, ওয়েব শেপ। তো RGB আর হচ্ছে HSB দিলে আপনারা একটা কালারের ব্ল্যাক ভার্সন করতে পারবেন, লাইট ভার্সন করতে পারবেন, এই অপশনগুলো সহজে করা যাবে। CMYK আছে, তো এই অপশনগুলো আমি বেশিরভাগ সময় RGB থাকে কালার মোড। আচ্ছা, এরপর এখানে আছে কালারের কোড অপশন। আচ্ছা, এটা ডানে বাই RGB, আরতে কি রেডের মান কম বেশি করানো যাবে, গ্রিনের মান কম বেশি করা যাবে, আর এটা ব্লুর মান, কিন্তু ব্লুতে দেখা যাচ্ছে ইয়েলো কালার রয়েছে। এটা কালারের বিষয়াদি আমাদের যে 2 কালার মিশালে একরকম কালার হয়ে যায় এসব। আচ্ছা, এদিকে খেয়াল করেন, এখানে একটা অপশন রয়েছে কোড। এই কালার কোডটা আমরা বলেছিলাম না যে কোনো জিনিসের কোড হয়, ও তো হচ্ছে এখানে আমি যদি একটু সার্চ দিই কালার কোড, আমি এখানে কিন্তু একটা কালারের কোড কপি করে নিয়ে যাব, ওই কোডটা ওখানে দেখবো সেই একই। আচ্ছা, এখানে কালার কোডে আমি রেড কালার কোড লিখি, দেখেন এখানে আমি একটা কোড কপি করব, FF 4টা 0, এটা হচ্ছে রেড কালারের কোড। Ctrl+C দিয়ে আমি এটা কপি করলাম, ইলাস্ট্রেটরে এনে আমি যদি এখান থেকে ওই কালারের, আচ্ছা ওইটা কেটে দেওয়া হয়েছে, উইন্ডো থেকে কালার, এখানে যদি ওই কোডটা আমি পেস্ট করি তাহলে দেখবেন এই হলুদ কালারটা রেড হয়ে যাচ্ছে। সরি, এখানে হ্যাশট্যাগ থেকে গেছিল, এই যে রেড কালার হয়ে গেল, মানে ওই কোডটা এখানে দিলে কালারের কোড হয়, বিভিন্ন কালারের বিভিন্ন কোড হয়। অনেক সময় আমাদের ক্লায়েন্টরা কালারের কোড দিয়ে দেয়, বলে আমার লোগোতে এই কালার থাকবে, এই কালার কোড থাকবে, তো তখন আমরা ওই কালার কোড কপি করে আমরা এখান থেকে সেটা চেঞ্জ করতে পারবো, এই যে এই অপশন থেকে, অথবা এখানে ডাবল ক্লিক করলে এখান থেকে আমরা সেই কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে, এরপর সোয়াসেস অপশনটা একটু দেখাই। কালার অপশন তো একদমই সহজ। আছে, এটা আমার হারিয়ে গিয়েছে, এটা আবার নিয়ে আসি। আচ্ছা দেখেন, এইটা আমরা ডান সাইডে কিভাবে সেট করব। এখানে যেভাবে আছে এর ভিতরে আমি যদি সেট করতে চাই, এই যে যখন ব্লু হয়ে যাবে, দেখেন খেয়াল করেন, আমি এই গ্রেডিয়েন্টের নিচে না সোয়াসেসের নিচে যদি দিতে চাই, এই যে ব্লু হয়ে যাচ্ছে, তখন এখানে যদি এখানে ছেড়ে দিয়ে যে এটা সেট হয়ে গেছে, এখানে যদি একটা ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। এবার যে কোনো অবজেক্ট যদি আমরা কালার বা যে কোনো পরিবর্তন করতে চাই, অবশ্যই সেটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকার জন্য অবশ্যই সিলেকশন টুলে থাকতে হবে। সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি এটা সিলেক্ট করলাম, এরপর আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। ওকে, কালার বিষয়ে আরও ভালোভাবে পরবর্তীতে দেখাবো, আপাতত বেসিকটা আপনারা জেনে নেন। এরপর দেখেন সোয়াসেস, এখানে কিছু কালারের ডিফল্ট কালার থাকে, এখানে সিলেক্ট করলাম, তারপরে চেঞ্জ করে দেখাই। এখানে শুধুমাত্র এগুলোই না, অনেক কালারের প্যালেট এখানে আছে। লাইব্রেরি, সোয়াস লাইব্রেরিজ মেনু, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে নিতে পারি। যেমন ধরেন এখানে ফুড থেকে আবার বিভিন্ন ধরনের ফুড আছে, বেভারেজ, ফ্রুটস, আইসক্রিম। তো আমরা আইসক্রিম কালার নেওয়ার চেষ্টা করি। এখানে দেখেন, ওটাতে ক্লিক করার পর আমার সামনে এতগুলো কালার প্যালেট আসলো। আমি এখান থেকে মাউসের কার্যটা এখানে নিয়ে গেলে মাউসের কার্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন
অ্যারো চিহ্নর মতো, তখন আমি এটা লেফট বাটন ক্লিক করে ধরে টান দিচ্ছি, এটা চলে আসছে। এবার দেখেন আইসক্রিম কালার, এগুলো হচ্ছে আইসক্রিম কালার। ওকে, এবার দেখেন অন্য কোনো কালার মোড নিয়ে দেখি। কালার লাইব্রেরি থেকে এই যে মেটাল, এই যে এগুলো হচ্ছে মেটাল কালার। এভাবে অনেক ধরনের কালার আমরা এখান থেকে নিতে পারবো। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে এই যে অপশনগুলো দেখালাম, এই অপশনগুলো সবাই একটু ট্রাই করবেন সবগুলো অপশন। এই যে সোয়াসেস করা, তারপর ডিফল্ট কালার করা, এখানে এই অপশনগুলোর ভিতরে গ্রেডিয়েন্টটা বাদ রয়েছে, গ্রেডিয়েন্টটা একটু পরে দেখায়। এরপর আপনারা এই কালার যে প্যানেলটা আছে, এই প্যানেলটা ইউজ করবেন, কালার চেঞ্জ করে করে দেখবেন, এগুলো একটু করেন। এরপর আমি গ্রেডিয়েন্টটা দেখাবো, চেষ্টা করেন সবাই। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই। এবার আমরা গ্রেডিয়েন্টটা দেখব। কালারটা দেখলাম, সোয়াসেস দেখলাম, কালার অপশন দেখলাম, সোয়াসেস অপশন দেখলাম, এখান থেকে চেঞ্জ করা যায়। সোয়াসেস থেকে নতুন নতুন কালারও আনা যায়, এটাও সবাই দেখেছেন না, নতুন কালার আনা যায়। এবার আমরা দেখব গ্রেডিয়েন্ট অপশনটা। খেয়াল করেন, এটা যখন আমি সিলেক্ট করছি, এখানে আমরা ফিল কালার দেখলাম, স্ট্রোক কালার দেখলাম। এখানে ফিল স্ট্রোক না, এখানে ফিল স্ট্রোক, এখানে হচ্ছে কালার, গ্রেডিয়েন্ট আর নান অপশন। তো আমি এখন গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করলাম। এখানে আমি যদি এটা বাম পাশে নিয়ে আসি তাহলে বোঝাতে পারবো। এখানে এটা ট্রান্সপারেন্ট, এখানে স্বচ্ছ, আর এখানে পার্পেল কালার। তো এখানে আমি যদি গ্রেডিয়েন্ট অপশনটা ভালোভাবে বোঝাই, এখানে দুইটা কালার না, একটা কালার এবং আরেক পাশটা স্বচ্ছ হয়ে যাচ্ছে কাচের মতো। এইবার আমি যদি এখানে ডাবল ক্লিক করি এই ডটটাতে, গ্রেডিয়েন্টের এই প্যানেল না থাকলে উইন্ডো থেকে গ্রেডিয়েন্টের প্যানেলটা নিয়ে চলে আসবেন। এখানে একটা ক্লিক করলাম, করে এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি যে কালার দিবে, যে বাম পাশে সেই কালারটা হয়ে যাচ্ছে। এই কালারটা দিচ্ছি। এরপর ডান সাইডে এখানে যদি একটু ক্লিক করি, এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি অপাসিটি 0 রয়েছে। এই অপাসিটিটা 100% করে দিতে হবে, তাহলে ডান সাইডের কালারটা আর কি দৃশ্যমান হবে। একটু আগে ছিল হচ্ছে স্বচ্ছ। অপাসিটির বিষয়টা আমি একটু ভালোভাবে আরেকটা অবজেক্ট নিয়ে আপনাদের বোঝাই, ভালো করে বোঝার চেষ্টা করুন। অপাসিটি মানে কি? আমি এটা একটা কালার নিচ্ছি। এখন এই অবজেক্টটার যদি আমরা অপাসিটি কমাই, এই যে এখানে কন্ট্রোল প্যানেল থেকেও আমরা অপাসিটি কমাতে পারবো। এখান থেকে যদি অপাসিটি কমাই তাহলে এটা স্বচ্ছ হয়ে যাবে। আচ্ছা, আমি এর আরেকটা অবজেক্ট নিই, এটা আমি পিছনে রাখছি তাহলে বুঝতে পারবেন। এটার কালার আমি অন্য কালার দিচ্ছি, তাহলে ভালোভাবে বোঝা যাবে। এটা আমি 100% করে দিচ্ছি। এই যে পিছনে একটা অবজেক্ট আছে, এটা তো বোঝা যাচ্ছে না। আমি যখন এটা স্বচ্ছ করে দিব তখন পিছনটা দেখা যাবে। দেখেন, এটা আমি যখন এর মান কমায় দিব, দেখছেন পিছনে এটা দৃশ্যমান হতে থাকছে। বুঝতে পারছেন বিষয়টা? এই অবজেক্টটা 0% করে দিয়েছে, এই জন্য এই উপরের অবজেক্টটা দেখা যাচ্ছে না। এটা সম্পূর্ণ কাচের মতো হয়ে গেছে, গ্লাসের মতো হয়ে গেছে। তো এটার আমি যদি অপাসিটি এখান থেকে বাড়াই তাহলে এটার মান বাড়তে থাকবে। সহজ বিষয়, এটা আর অত ডিটেলসে বোঝানোর কিছু নাই। তো এই একইভাবে গ্রেডিয়েন্টেও আমাদের এই অপাসিটির বিষয়টা আসছে। আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করি, এখান থেকে এটা আমি এই সেম কালার করে দিচ্ছি। এবার ডান পাশের এটা
আমরা সিলেক্ট রয়েছে কীভাবে বুঝতে পারছি, এই ডটের চারিকোল দিয়ে সাদা একটা অংশ দিয়ে বোঝা যাচ্ছে যে এটা সিলেক্টেড। আবার এটা ক্লিক করলে এইটা সিলেক্টেড, এটা ডিসিলেক্টেড। তো এটা আমি যদি অপাসিটি কমাই, অপাসিটি আরও কমাই তাহলে বোঝা যাবে 0% করে দিই। দেখেন এখানে কি ঘটছে, এটা সম্পূর্ণ সবুজ কালার, কিন্তু এই পাশে আমি এর অপাসিটি কমিয়ে দিয়েছি, যার কারণে এই পাশটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এই জন্য পিছনের সাদা অংশটা দেখা যাচ্ছে। তো এখন আমি এটা অপাসিটির অপশনটা বোঝালাম, এবার ডিফারেন্ট কালার দিয়ে আপনাদের বোঝাই। ডিফারেন্ট কালার দিয়ে বোঝাই। এখানে যদি ডাবল ক্লিক করি, এই ডটের উপরে ডাবল ক্লিক করলে আমাদের সামনে কালার সোয়াসেস অপশন আসছে। চাইলে এখান থেকে কালার অপশনেও আমরা যেতে পারি। এখানে 3টে অপশন আছে, কালার, এখানে সোয়াসেস, আর এখানে পিকার। পিকারটা কি? সোয়াসেস এবং কালারটা তো দেখলাম, পিকারটা কি? পিকার হচ্ছে যেখানে ক্লিক করব সেই কালারটা পিক করে নেবে। এই হোয়াইটে ক্লিক করছে, হোয়াইট কালার পিক করে নিয়েছে। এখানে ক্লিক করলাম, এই কালার পিক করছে। এটাতে ক্লিক করলাম, এই কালার পিক করছে। মানে যেখানে ক্লিক করব সেই কালারটা পিক করে নেবে। এই হচ্ছে কালার পিকারের কাজ। তো আমি আবার এখানে ডাবল ক্লিক করে বিষয়টা বোঝাই। এখানে ডাবল ক্লিক করছি, করার পর আমরা এই অপশনটা দেখলাম, কালার পিকার, যেখানেই ক্লিক করব সেই কালারটা পিক করে নেবে। আর সোয়াসেস অপশন তো অলরেডি আপনারা দেখেছেন। আচ্ছা, তার আগে এটা সিলেক্ট নাই, এই জন্য এর উপরে কাজ হচ্ছিল না। এবার কাজ হবে। দেখেন এবার এই ডটটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি যে কোনো কালার এখান থেকে পিক করে নিতে পারবো। এটার আরও বিস্তারিতভাবে দেখানোর আছে, বোঝানোর আছে। আপনাদের এখন পর্যন্ত যতটুকু দেখালাম গ্রেডিয়েন্টের, এটা সবাই ট্রাই করেন। ওয়ালাইকুম আসসালাম। ওই পিছনে বসেন, ওখানে বসেন, ওখানেই বসেন। আচ্ছা, গ্রেডিয়েন্ট সম্পর্কে আমি আর একটু দেখাই, সবাই দিকে খেয়াল করেন। এটাকে বলা হয় লাইনার গ্রেডিয়েন্ট। লাইনার গ্রেডিয়েন্ট বলতে এক পাশে এক কালার, আরেক পাশে আরেক কালার। আর এটাকে বলা হয় রেডিয়াল গ্রেডিয়েন্ট, মানে এখানে মাঝখানে এক কালার হবে, চারিদিকে আরেক কালার হবে। আর এইটাকে বলা হয় কি কালার, এটা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটা যে কোনো পয়েন্টে, এই যে পয়েন্টগুলোতে একটা ভিন্ন কালার দেওয়া যাবে। আমি এই পয়েন্টে রেড কালার দিয়েছি, এবার এখানে সবুজের বদলে আমরা অন্য কোনো কালার দিতে পারবো, এবং চাইলে এর রেঞ্জটা আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখানে খেয়াল করেন, এই যে একটা অপশন, এই অপশন থেকে এর রেঞ্জ বাড়ানো যাবে। আবার এটার স্থান পরিবর্তন করা যাবে। এটাকে বলা হয় ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটা অত জরুরি না, এটা অত প্রয়োজন পড়ে না। এরপরে আসছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটার কাজ কি? এখানে খেয়াল করেন, রেডিয়াল গ্রেডিয়েন্টে থাকা অবস্থায় এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হয়। এখানে যেমন আমরা কালার সোয়াইপ করছিলাম একটু আগে, স্ট্রোক থেকে ফিল থেকে স্ট্রোক, এখানে ওই মাঝখানের কালারটা সাইডে যাবে, সাইডের কালারটা মাঝখানে আসবে এই অপশনে ক্লিক করলে। এইবার এই যে লাইনারটা, এই লাইনারটার কাজ কি? এই যে এই ডটটাকে ধরে যদি বামে নিয়ে আসা হয়, তাহলে এই সবুজের মানটা ভিতরের দিকে যাবে। আবার দেখেন, এটা এদিকে সরিয়ে দিলাম, এইটা যদি ডান দিকে নেওয়া হয়, তাহলে এটার যে পরিধি, এটা সাইডের দিকে যেতে থাকবে। এইবার উপরে দেখেন একটা ছোট অপশন আছে, এটা কিছুটা ওই ডট টানার মতোই আর কি। এটা ডানে বায়ে সরালে এর মানটা কম বেশি হবে। এইবার এখানে
চাইলে আমরা আরও কালার নিতে পারবো, শুধুমাত্র যে দুইটা কালারই হবে তা না। এখানে মাঝখানে একটা ক্লিক করলাম, এখানে দেখেন আরেকটা কালার অ্যাড হলো, মাঝখানে আমি চাইলে অন্য কোনো কালার নিতে পারি। তো প্রথমে আমরা লাইনার গ্রেডিয়েন্টটা ভালো করে দেখি, তারপরে এগুলো দেখবেন। লাইনার গ্রেডিয়েন্টে ধরেন এখানে তিনটা কালার আছে, আমি চাইলে এই কালারটা ডিলিট করতে পারি। দেখেন এখানে সিলেক্টেড আছে কোনটা বলেন তো, মাঝেরটা, তাই না? তো এইটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি ডিলেটে ক্লিক করি তাহলে ওই মাঝখানেটা ডিলিট হয়ে যাবে। আবার দেখেন মাউসের কার্সরের ডান সাইডে যখন প্লাস আইকন আসে তখন হচ্ছে একটু নিচে, এই গ্রেডিয়েন্ট প্যানেলের একটু নিচে নিয়ে আসলে তখন দেখবেন প্লাস আইকন আসছে, তখন একটা ক্লিক করলে এখানে নতুন একটা কালার অ্যাড হবে এবং এখানে ডাবল ক্লিক করে আমরা চাইলে নতুন কালার অ্যাড করতে পারবো। তো এটা ডানে বায়ে সরিয়ে কিংবা এই যে উপরের এইটা সরিয়েও আমরা ট্রান্সফর্ম করতে পারবো কালারটাকে। আর উপর থেকে অপাসিটি কমানো যাবে, দেখেন অপাসিটি কমানো যাবে। যাই হোক, এই যতটুকু দেখালাম, এই যে লাইনার গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট আর ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, এগুলো একটু সবাই এডিট করা দেখেন। আচ্ছা, গ্রেডিয়েন্ট সম্পর্কে যতটুকু দেখছি, এখানে আরেকটা বিষয় আছে। আমি যদি লাইনার গ্রেডিয়েন্টে যাই, যাওয়ার পরে এখানে দেখেন একটা ডিগ্রি অপশন আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখান থেকে আমি যদি 180 ডিগ্রিতে ক্লিক করি তাহলে দেখেন কালার এই পাশেরটা এই পাশে চলে গেছে। এবার আমি যদি 150 ডিগ্রি করি তাহলে এর যে ডিগ্রিটা, এটা বোঝা যাবে। এই গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলে গেলে বোঝা যাবে। এই যে গ্রেডিয়েন্ট টুলে গেলাম, দেখেন যখন 150 ডিগ্রি করা হলো এখান থেকে এই দিকে গিয়েছে। এবার দেখেন আমি যদি 135 ডিগ্রি করি তাহলে এর যে ডিগ্রিটা এটা ঘুরতে থাকবে। আমার এই আমি যা বোঝাচ্ছি এখন, এটা কি সবাই বুঝতে পারছেন? এখান থেকে ওই গ্রেডিয়েন্ট টুল থেকেও আমরা কালার চেঞ্জ করতে পারি। এই যে এখানে একটা কালারের ডট রয়েছে, এখানে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আবার নিচেরটা এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করাটা হচ্ছে না, এই দেখেন। এইবার এখান থেকে আমরা চাইলে এটা ঘোরাতে পারি সরাসরি। এই যে মাউসের কার্সরটা এই উপরের দিকে নিয়ে গেলে দেখবেন এরকম রোটেট একটা অপশন পাবেন, তখন এটা চাইলে ঘোরাতে পারবেন। আবার এখানে একটা অপশন আছে, এই অপশনটা সরাইলে কালার ডানে বায়ে সরবে। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট টুলটা আমি সামনে আরও ভালো করে বোঝাবো, আপাতত আপনাদের জন্য এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সহজে আসি। আচ্ছা, কালার কোনো মতে বোঝাইছি, আরও ভালোভাবে আমরা পরবর্তীতে শিখব। এখন আমরা আমাদের ক্লাসের টপিকসে আসি। আমরা কালার দেখলাম, গ্রেডিয়েন্টও দেখলাম, কালারের সাথে সাথে ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল দেখলাম। এখন আসছি আমরা অ্যারেঞ্জ জিনিসটা কি, অ্যারেঞ্জটা শিখব। এর জন্য আমি কিছু শেপ নিচ্ছি। শেপের কালারটা এক এক রকম করব। অলটা চেপে চেপে ডুপ্লিকেট নিচ্ছি, কিছু বেশি হয়ে গেল, 3-4টা হলেই হচ্ছে, 3টা নিচ্ছি। 3টার কালার আমি 3 রকম করছি। সরি, এটা হচ্ছে স্টোক কালারে ক্লিক করে ফেলেছি। একটা জিনিস সবাই খেয়াল রাখবেন যেন স্টোক কালার অন না থাকে। মানে আপনার যদি এখানে স্টোক কালারটা উপরের দিকে থাকে সেটা চেঞ্জ হতে থাকবে আর আপনারা বুঝতে পারবেন না, মনে হবে চিকুন একটা লাইন চেঞ্জ হচ্ছে, মানে চিকুন একটা লাইন চেঞ্জ হবে কিন্তু আপনার চোখে বাঁধবে না। আপনি মনে করবেন যে আমি তো চেঞ্জ করছি কিন্তু আমার তো চেঞ্জ হচ্ছে না, হয়তো সমস্যা কম্পিউটারে, এরকম মনে হচ্ছে। আচ্ছা, এখানে খেয়াল করেন অ্যারেঞ্জ জিনিসটা কি। অ্যারেঞ্জ হচ্ছে
এই যে হলুদ যে শেপটা, এটাকে আমি পিছনে পাঠাবো কি করে, নীলের পিছনে পাঠাবো কি করে। এটা একটা সিলেক্ট করলাম, কোন টুলে থাকা অবস্থায়, প্রথম টুল সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা এটা সিলেক্ট করলাম। এবার রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন অ্যারেঞ্জ, এর উপরে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে অ্যারেঞ্জ নামে একটা অপশন পাবেন। এখান থেকে 4টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্রিং টু ফন্ট, আরেকটা হচ্ছে ব্রিং টু ফরওয়ার্ড, আচ্ছা এটা টু বাদে, এই যে ব্রিং টু ফ্রন্ট, এটা ব্রিং ফরওয়ার্ড, আবার এটা সেন্ড ব্যাকওয়ার্ড আর সেন্ড টু ব্যাক। ওকে, এবার আমি এই 4টা অপশন ভালোভাবে বোঝাই। এই প্রথমটা ব্রিং টু ফ্রন্ট, এর শর্টকাট কি ডান সাইডে দেওয়া আছে, শিফট প্লাস কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা, থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা, এটা যদি আমরা প্রেস করি তাহলে এটা সবার উপরে উঠে আসবে। ব্রিং টু ফ্রন্ট মানে কি সামনে, এগুলো সবার উপরে চলে আসবে, অলরেডি এটা তো উপরেই আছে। এটাতে ক্লিক করলে আমরা কোনো পরিবর্তন এখানে দেখতে পারবো না, এখানে ক্লিক করলাম কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যে রেডটাকে যদি আমি এই একই কাজ করি তাহলে পরিবর্তন লক্ষ্য করতে পারবো। দেখেন এই সবার উপরে চলে আসছে, বিষয়টা বোঝা গেল? তাহলে প্রথম অপশনটার কাজ কি, আমি দেখেন ব্যাকের এই রেডটাকে আমি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট, এটার কাজ হচ্ছে সবার উপরে উঠে আসা। এর শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট সাইডেরটা, এটাতে ক্লিক করলে সবার উপরে চলে আসছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাচ্ছি। এবার আমরা পরের অপশনটা একটু দেখি। পরেরটা হচ্ছে ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, মানে এক স্টেপ উপরে উঠবে। একটু আগে সবার উপরে উঠে এসেছিল না, এবার এক স্টেপ উপরে উঠলো। কার উপরে উঠলো? এই ব্লুটার উপরে উঠলো, এখনও কিন্তু হলুদের উপরে আসতে পারেনি। আমি যদি আরেকবার ক্লিক করি তাহলে হলুদের উপরে উঠে আসবে। অ্যারেঞ্জ সেন্ড টু ফরওয়ার্ড, এই ব্রিং ফরওয়ার্ড। আসলে এটা সময় সাপেক্ষ, তাই না? রাইট বাটন ক্লিক করা, আবার অ্যারেঞ্জে যাওয়া, তারপর আবার এখানে ক্লিক করা, কতগুলো ক্লিক করা লাগছে। আমরা এটা খুব দ্রুত করতে পারি শর্টকাট কি ইউজ করে। এই যে বাম সাইডে কন্ট্রোল এবং শিফট চাপ দিয়ে কিবোর্ডে দেখেন থার্ড ব্র্যাকেট আছে পি এর ডান সাইডে, কিবোর্ডে পি আছে না, পি ডান সাইডে, থার্ড ব্র্যাকেট লেফট সাইড এবং রাইট সাইড। তো রাইট সাইডেটা ক্লিক করলে উপরে আসে, আর লেফট সাইডেটা ক্লিক করলে পিছনে যায়। আর যদি শিফট না প্রেস করে শুধুমাত্র কন্ট্রোল প্রেস করে আমি যদি থার্ড ব্র্যাকেট রাইট সাইড ক্লিক করি, একটা উপরে আসবে, আবার একটা উপরে আসবে, এভাবে আবার একটা নিচে যাবে, এক স্টেপ নিচে যাবে, আবার এক স্টেপ নিচে যাবে যখন আমরা থার্ড ব্র্যাকেট লেফট সাইডেটা ক্লিক করব। তো আপনারা সবাই এটার ব্যবহার শেখার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন নিজে থেকে। এখানে আমি কিন্তু সব কিছুই দেখাই দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো বাদ গিয়েছে, সেটা ব্যাকওয়ার্ড কি। এই যে হলুদটাকে আমি যদি সবার নিচে পাঠাতে চাই সেক্ষেত্রে কী করব? রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাতে ক্লিক করলে সবার নিচে চলে যাবে। এটা লালেরও নিচে চলে গিয়েছে, দেখেন লালেরও নিচে চলে গিয়েছে। আবার এক স্টেপ নিচে নিতে গেলে দেখেন এখান থেকে এই যে সেন্ড ব্যাকওয়ার্ড, এক স্টেপ নিচে গিয়েছে। কার নিচে গিয়েছে? শুধুমাত্র ব্লুর নিচে গেছে, রেডের নিচে এখনো যায়নি। এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে ক্লিক করে তবে এর নিচে যাবে। আমি আশা করি অ্যারেঞ্জের 4টা অপশনে আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আপনারা সবাই এটা নিজে থেকে চেষ্টা করেন। আচ্ছা, অ্যারেঞ্জটা কি সবার বোঝা? এই যে 4টা অপশন ছিল এখানে সবগুলো বোঝা গিয়েছে? বুঝতে পারেনি কে কে? সিয়াম, বুঝতে পেরেছো? 4টা অপশনই বুঝেছো? শর্টকাট কি ইউজ করে দেখো, শর্টকাট কি ইউজ করো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড রাইট সাইড, এগুলো একটু ট্রাই করো। আর এক স্টেপ করে ব্যাকে বা উপরে উঠাতে গেলে শিফট প্রেস করা লাগবে না, শুধু কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইডে দিলে নিচে যাবে, রাইট সাইডেটা দিলে উপরে যাবে। আচ্ছা, সবাই তো ট্রাই করলেন। এবার শর্টকাট কি ইউজ করেন দেখেন। এখানে লাল অবজেক্টটাকে আমি ধরলাম, কন্ট্রোল ধরে যদি আমি রাইট সাইডেটা প্রেস করি, রাইট থার্ড ব্র্যাকেট, তাহলে দেখেন এক স্টেপ করে উপরে যাচ্ছে। একটা করে ক্লিক করব, এক স্টেপ করে নিচে যাবে।
লেফট সাইডেটা দিলে নিচে যাবে, রাইট সাইডেটা দিলে উপরে যাবে। আর এখানে যদি সবার পিছনে পাঠাতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল শিফট লেফট সাইড, আর উপরে উঠাতে চাইলে কন্ট্রোল শিফট রাইট সাইড। এই জিনিসটা একটু সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, অ্যারেঞ্জটা সবাই দেখলেন। এবার আমরা দেখব হচ্ছে অ্যালাইনমেন্টটা দেখি, তারপরে পাথফাইন্ডার দেখবানে। সবাই কি পেরেছেন? আচ্ছা, এবার দেখি আমরা অ্যালাইনমেন্টটা দেখি। এই যে একটা লাল অবজেক্ট, এটাকে আমি যদি আর্টবোর্ডের মিডিলে আনতে চাই সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট এখানে কন্ট্রোল প্যানেলেও আছে, আবার এর ডান সাইডে যে প্যানেল আছে এর ভিতরেও আমরা অ্যালাইনমেন্ট খুঁজে পাচ্ছি। তো লেফট সাইডেরটায় ক্লিক করলে আর্টবোর্ডের বাম সাইডে অ্যালাইন হবে, মাঝে এই যে সেকেন্ডটাতে ক্লিক করলে মাঝে আসবে, এটা ডান সাইডে, এটা উপরে, এটা মাঝ বরাবর, আর এটা নিচে। আমি এটা ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। এটাকে যদি আমি মাঝে আনতে চাই এই আর্টবোর্ডের একদম সেন্টারে, সেক্ষেত্রে আমাদের ক্লিক করতে হবে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে এই আর্টবোর্ডের একদম মিডিলে এসে দাঁড়াবে। এটা সবাই করেন তো, একটা অবজেক্ট নিয়ে আর্টবোর্ডের একদম মিডিলে আনবেন। আর অ্যালাইনমেন্টের এই প্যানেলটা যদি ডান সাইডে না থেকে থাকে, উইন্ডো থেকে এই যে অ্যালাইন এটা নিয়ে আসবেন। আচ্ছা, এটা সবাই কি পেরেছেন? আমি ভালোভাবে অ্যালাইনমেন্টের অপশনগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি। এখানে খেয়াল করেন, এই যে একটা শেপ নিয়েছি, শেপের যদি এটাকে ক্লিক করি হরিজন্টাল অ্যালাইন লেফট, তাহলে আর্টবোর্ডের বামে সেট হবে, এটা মিডিলে, এটা রাইটে, এটা টপে, এটা ভার্টিক্যালভাবে মিডিলে, আর এটা নিচের দিকে। এবার এই অপশনগুলো তো দেখলাম, এবার দেখি আমরা ছোট ছোট কিছু অবজেক্ট নিই। খেয়াল করেন, এই যে অবজেক্টগুলো, এগুলো আমি সমান করতে চাচ্ছি, এটা ডানে বায়ে রয়েছে, তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করতে পারি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। তাহলে দেখবেন এই লম্বালম্বি দিক থেকে সমানে হয়েছে। এবার একইভাবে আমরা যদি এইগুলোকে আড়াআড়ির দিক থেকে সমান করতে চাই, তাহলে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এটা সবাই ট্রাই করেন তো, সবগুলো সিলেক্ট করার পরই কাজ হবে। এটা দ্রুত করবেন, এই ছোট ছোট স্টেপগুলো খুব দ্রুত করবেন। আচ্ছা, এটা সহজ স্টেপ ছিল, সবাই আশা করি পেরেছেন। এবার এইদিকে খেয়াল করেন, এগুলা দেখেন মধ্যকার যে দূরত্ব, এটা কোনোটাতে কম কোনোটাতে বেশি, এগুলো ঠিকঠাক করতে হলে আমরা আড়াআড়ির দিক থেকে এটা করতে পারি, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এটাতে ক্লিক করলে আমাদের মধ্যকার দূরত্ব সব সেম হয়ে যাবে। দেখেন, সবগুলোর মধ্যকার দূরত্ব সেম হয়ে যাবে। আর এই কাজগুলো করার জন্য অবশ্যই সবগুলো কিন্তু সিলেক্টেড থাকতে হবে। সিলেকশন টুলে থাকা অবস্থায় এগুলো সব আগে এভাবে সিলেক্ট করে নেবেন, তারপর এটা কাজ হবে। সবাই এটা ট্রাই করেন। আচ্ছা, আরেকবার খেয়াল করেন, এবার লম্বিটা দেখাই। এই সবগুলো আমি সিলেক্ট করলাম, করার পর আমি প্রথমে এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে সমানে নিয়ে আসলাম, এরপর হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করে এর মধ্যকার দূরত্ব সব সেম করলাম। এটা করেন তো সবাই। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, আমরা অ্যালাইনমেন্ট দেখলাম, এখানে আরও কিছু অপশন রয়েছে, এইগুলো আমাদের প্রয়োজন পড়ে না, এইগুলো আমরা দেখব না। আমরা এই 3, 6, 7, 8 এই 8টা অপশন দেখলেই হচ্ছে। এইবার আমরা পাথফাইন্ডার দেখব। অ্যালাইনমেন্ট হয়ে গেল, এবার পাথফাইন্ডার।
এই যে পাথফাইন্ডার প্যানেল, এটা যদি এখানে না থেকে থাকে উইন্ডো থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসবেন। এই যে পাথফাইন্ডার খুঁজে দেখেন এই যে পাথফাইন্ডার আছে কিনা। আইকন থাকে অনেকের, আবার পুরোটাই লেখা থাকে। তো এখানে আমি এইটা একটু কাস্টমাইজ করা দেখাই দিই। প্যানেলগুলা, প্যানেল এক একজনের এক এক রকম থাকে। এখানে এরকম ছোট আইকন দিয়েও থাকতে পারে, আপনারা এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। মাউসের কার্যটা যখন আমি এখানে নিয়ে যাচ্ছি দেখেন অ্যারো চিহ্ন আসছে, তার মানে এখান থেকে আমি ক্লিক করে ধরে বাম দিকে টান দিলে এটা বড় হবে। আমার সুবিধা অনুযায়ী আমি এটা যতটুকু পারি ততটুকু রাখবো। এরপর কোনো একটা প্যানেল আমার প্রয়োজন পড়ে না কখনোই, খামোখা এখানে রেখে দেওয়ার মানে হয় না। তো সেটা আমরা চাইলেই এভাবে ড্র্যাগ করে নিয়ে এসে এই ক্রসে প্রেস করলে এটা কেটে যাবে। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, আমরা পাথফাইন্ডার দেখব। পাথফাইন্ডার দেখার জন্য আমি কিছু শেপ নিয়ে নিচ্ছি। দুইটা শেপ নিলাম, দুই কালার করে দিচ্ছি। এদিকে খেয়াল করতে হবে, আমি মাউসের শব্দ শুনতে পারছি। এই দুইটা সিলেক্ট করলাম, করার পর পাথফাইন্ডারে গেলাম। মাউসের থেকে হাতটা সরা। এই দুইটা সিলেক্ট করার পর আমরা পাথফাইন্ডারে যাব। পাথফাইন্ডারে যাওয়ার পরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথম অপশনটা হচ্ছে ইউনিটে ক্লিক করলে দুইটা অবজেক্ট এক হয়ে যাবে। Ctrl Z দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। এরপরের অপশন আছে হচ্ছে মাইনাস ফ্রন্ট মানে কি উপরের অপশনটা কেটে যাবে, উপরেরটা দিয়ে নিচেরটা কেটে ফেলা। ঠিক আছে, আমি একটু অন্যভাবে দেখাই। এটা যদি আমি রাউন্ডেড কর্নার করি এবং আমি চাচ্ছি এই লালটাকে এতটুকু কেটে ফেলবো, এই যে কালো অংশটুকু দ্বারা কেটে ফেলবো, তাহলে মাইনাস ফ্রন্টে ক্লিক করলে এটা কেটে যাবে। আচ্ছা, এরপরে কি অপশন আছে, এটার নাম হচ্ছে ইনসার্ট, মানে এখানে কমন যে অংশটুকু আছে ততটুকু থাকবে আর বাকিটুকু কেটে যাবে। এখানে দুইটার ভিতরে কমন জায়গা কোনটা বলতে পারবেন? এই দেখেন, এই এতটুকু। তো এখানে ক্লিক করলাম, কমনটুকু থাকলো আর বাকিটুকু কেটে গেল। আবার আর একটা অপশন আছে, কমনটুকু কেটে যাবে, মানে দুইটার ভিতরে যে জায়গাটা কমন এই জায়গাটা কেটে যাবে আর বাকি জায়গাটা থাকবে। এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দুইটা কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর এই অপশনটার কাজ হচ্ছে ডিভাইড করা। এখানে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। আনগ্রুপ করা যায় কিভাবে বলতে পারবেন? এটা সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্ট থেকে এই যে আনগ্রুপ অপশন, অথবা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ অপশন, এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারবেন। তো এখন দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গিয়েছে। আচ্ছা, আমি Ctrl Z প্রেস করে ব্যাকে গেলাম, এই আর কি। এবার দেখেন এই দুইটা ক্লিক করে এখানে ক্লিক করলে এটা হচ্ছে ট্রিম। এটা এই ট্রিম মানে কি কেটে ফেলা, তাই না? এই লাল অংশটুকু কেটে গিয়েছে, এর নিচে যে লাল অংশটুকু ছিল এটা কেটে গেছে। এটা দেখতে হলে আমাকে আবার আনগ্রুপ করতে হবে, মানে এই তিনটা ব্যবহার করতে গেলে, এই দুইটা ব্যবহার করতে গেলে, মানে এর কাজ দেখতে হলে আনগ্রুপ করা লাগবে। দেখেন নিচেরটুকু কেটে গিয়েছে। এরপরের অপশনটা হচ্ছে মার্জ। এই মার্জ অংশ এইটা আমার বেশি ব্যবহার হয় ডিজাইনের ক্ষেত্রে। মার্জের কাজও আপনাদের কাছে মনে হতে পারে যে ট্রিম আর মার্জটা একই। এটা আনগ্রুপ করলাম, দেখেন একই রকম। ট্রিম আর মার্জ একই রকম লাগলো না? একটু আগে যেটা করলাম এটাও সেরকমই লাগছে, কিন্তু এটা একটু অন্যরকম। এটা যখন আমরা অনেক অবজেক্ট নিয়ে কাজ করি তখন ব্যাকএন্ডে কিছু ছোট ছোট খুঁত থেকে যায়। ওই খুঁতগুলো যদি আমরা ঠিক করতে চাই সেক্ষেত্রে সব সিলেক্ট করে এই মার্জে ক্লিক করব। মার্জে ক্লিক করলে পিছনের ছোট ছোট অবজেক্টগুলো, একই কালারের অবজেক্টগুলো ওর সাথে মিশে যাবে।
তো সবাই এরকম দুটো অবজেক্ট নেবেন, নিয়ে ট্রিম দেখবেন, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যে আবার হচ্ছে এই যে মাইনাস ফ্রন্ট দেখবেন, এটা হচ্ছে ইউনিট, তারপরে মাইনাস ফ্রন্ট, এই সবগুলো অপশন একটু ট্রাই করেন। এই লাস্টের 3টা অংশ দরকার নেই, এই 4 আর 3 7, এই 7টা অপশন একটু দেখার চেষ্টা করেন। আবার কি হয়েছে এটা, যদি হয়ে থাকে আমি পূর্বের ক্লাসগুলো একটু রিমাইন্ড করে দিই আপনাদের। এদিকে খেয়াল করেন সবাই। প্রথমটা হচ্ছে সিলেকশন টুল। এই টুলের কাজ আমি আরেকবার দেখাই দিই। একটা শেপ নিচ্ছি, শেপ নেওয়ার সময় যদি মাপটা 4 বাহুই সমান রাখতে চাই সেক্ষেত্রে আমরা শিফট প্রেস করব, তাহলে 4টা বাহুই সমান থাকবে। এই শেপটা নেওয়ার পর সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি এখানে একটা ক্লিক করি, এটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে আমি কিভাবে বুঝতে পারছি, এই যে এখানে বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে, এখানে একটা অপশন দেখা যাচ্ছে, তো এর মাধ্যমে আমি সরাতে পারবো, মুভ করতে পারছি। এরপর রাজেন্দ্র, তুমি এত গল্প করো কেন? এই দিক দেখুন, এখানে প্রথম টুলের সাহায্যে আমি মুভমেন্ট করাচ্ছি, তারপর হচ্ছে উপর থেকে চাইলে ছোট বড় করতে পারছি। এখানে দেখেন রেশিওটা নষ্ট হয়ে গেল, একটু আগে 4টা বাহু সমান ছিল, এখন লম্বির বাহু 2টা ছোট হয়ে গিয়েছে। তো আমি যদি চাই যে এটা ছোট করব কিন্তু 4টা বাহু সমান থাকবে, সেক্ষেত্রে শিফট প্রেস করতে হবে। এই যে শিফট প্রেস করে ছোট করলাম, বড় করলাম। এরপর আমি অনেক সময় অনেকে কাজ করেন ছোট অবস্থায়, এই অবস্থায় কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার ঠিকঠাক কাজ করতে পারবেন না, কারণ অবজেক্টটা অনেক ছোট দেখাচ্ছে। আপনাদের উচিত জুম করে কাজ করা। জুম কিভাবে করবেন, এইটা যদি আমরা একটু জুম করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল ধরে যদি আমরা প্লাস প্রেস করি, এটা একদম মাঝ বরাবর বড় হতে থাকবে। কন্ট্রোল ধরে প্লাস এভাবে জুম করা যায়, আর কন্ট্রোল ধরে চেপে ধরে রেখে মাইনাসে প্রেস করলে এটা জুম আউট হতে থাকবে। এই একই জিনিস আমরা কয়েকভাবে করতে পারি। এই যে জুম টুলের মাধ্যমে যদি এখানে ক্লিক করি তাহলে এটা জুম হতে থাকবে, আর অল্টার চেপে ধরে এখানে ক্লিক করতে থাকলে এটা জুম আউট হতে থাকবে। সব থেকে সহজ হচ্ছে যে কোনো টুলে থাকা অবস্থায় অল্টার চেপে ধরে মাউসের চাকাটা ঘুরানো। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, মাউসের কার্সরটা, এই যে কার্সরটা যেন এর মাঝ বরাবর থাকে, এর মাঝ বরাবর থাকে, তাহলে এটাই জুম হবে, জুম আউট হবে। ওকে, এরপর আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে প্যান টুল। এই যে এটা হাতের মতো, এই যে হ্যান্ড টুল হচ্ছে কিবোর্ডের স্পেসে প্রেস করে ডানে বাঁয়ে সরাতে পারবেন। এরপর কিছু শর্টকাট আমি বলে দিই। শর্টকাট বলতে এই যে অনেক সময় কন্ট্রোল চেপে ধরে যদি ওয়াই প্রেস করা হয় সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, এটা আবার ফিরিয়ে আনতে হলে আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলে এটা স্বাভাবিক হয়ে যাবে, এটাকে বলে আউটলাইন মুড। তারপর আমরা কোনো দাগ নিতে হলে কন্ট্রোল আর প্রেস করলে এখানে রুলার চলে আসবে। রুলার বলতে যে স্কেল, এটা দিয়ে এই যে আমরা এরকম গাইড নিতে পারি, বাম পাশ থেকে লম্বিটা নিতে পারি, উপর থেকে আড়াআড়িটা নিতে পারি। এটার মাধ্যমে আমরা মাপ যোগ ঠিক রেখে ডিজাইন করতে পারি। এরপর আমি যদি চাই এই ট্যাবে একরকম কাজ করছি, আমি আরেকটা ট্যাব নিয়ে আরেকটা কাজ করব, সেক্ষেত্রে কি করব, এই ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল চেপে ধরে এন প্রেস করব, তাহলে এই যে আরেকটা আরেকটা আর্টবোর্ড বা এই আরেকটা আর্টবোর্ড নেওয়ার জন্য একটা পপ আপ আসছে। আমি এটা ভিন্ন সাইজে নিতে পারি, আমি এই সাইজে নিচ্ছি। এটাতে দেখেন আর্টবোর্ড সাইজ কিছুটা লম্বা, এটাতে স্কোয়ার, আমি যে একই সাথে মাল্টিপল কাজ করতে পারি। এরপর আর কি বিষয় আছে, সেভ টেপ, এগুলো পরবর্তীতে দেখাবানে। আচ্ছা, প্যানেল কাস্টমাইজ তো অলরেডি দেখাইছি, তাও আরেকবার দেখাই। ধরেন এখানে আমার প্রয়োজন অনুযায়ী কিছু প্যানেল প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এগুলো কোথায় পাবো, উইন্ডোতে। ভালো করে এটা নিজে থেকে ট্রাই করবেন, তাহলে এটা মনে থাকবে। যেমন এখান থেকে আমি কালারটা নিচ্ছি, কালারটা পেলাম,
এটা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে ছোট বড় করা যাবে, আর এটা মুভমেন্ট করতে হলে এই ব্ল্যাক অংশে ক্লিক করে ধরে ড্র্যাগ করতে হবে। এরপর এই সব প্যানেলের কাজ আমরা আস্তে আস্তে শিখব। আমরা ইতোমধ্যে সিলেকশন টুল সাইটটার কাজ দেখেছি, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা রিমাইন্ড করি। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা যে কোনো একটা কর্নার সিলেক্ট করতে পারি, আবার গ্রুপের ভিতরে থাকা অবজেক্টও আমরা সিলেক্ট করতে পারি। এটা দেখালাম। এবার আমরা গ্রুপ দেখেছিলাম, আমরা অনেকগুলো অবজেক্ট একই সাথে গ্রুপ করতে পারি। দেখেন এখানে 6টা শেপ রয়েছে, এগুলো আমি একটা একটা করে সিলেক্ট না করে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি অথবা অবজেক্ট থেকে এই যে গ্রুপ অপশনে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। এখন যদি একটাই ক্লিক করি, এই 6টাই সিলেক্ট হয়ে গেল। এটা আবার আনগ্রুপ করব কিভাবে? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, অথবা কন্ট্রোল, অবশ্যই সিলেক্ট থাকতে হবে, কন্ট্রোল অল্টার জি। তাহলেও সরি, এটা আনগ্রুপ এভাবে হবে না। রাইট বাটন ক্লিক করে সব থেকে দ্রুত সময় আনগ্রুপ করতে পারবো, অথবা অবজেক্ট থেকে এখানে আনগ্রুপ অপশন পেয়ে যাব। এবার কিছু অবজেক্ট আমরা চাইলে লক করে ফেলতে পারি, যে আমি আর সিলেক্ট করতে পারবো না। তাহলে এটা সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এই যে লক সিলেকশন, এটা আর আমি ধরতে পারবো না, এটা আর সিলেক্ট হবে না, এটা লক হয়ে গেছে। এটা আনলক করব কিভাবে? অবজেক্ট থেকে আনলক অল অথবা কন্ট্রোল অল্টার 2-তে প্রেস করলে হচ্ছে আনলক হয়ে যাবে। আর লক করতে হলে কন্ট্রোল চেপে ধরে 2, তাহলে লক হয়ে যাবে। আর এইটা দেখেন হাইড করে ফেলবো, এটার কালার চেঞ্জ করে দেখায়। এই যে এইটা আমি যদি চাই হাইড করে ফেলবো, আমি আপাতত আর্টবোর্ডের উপর রাখতে চাচ্ছি না, তাহলে কন্ট্রোল 3, তাহলে এটা হাইড হয়ে গেল। আবার আমি চাইলে ব্যাক আনতে পারবো, কন্ট্রোল অল্টার 3। আমাদের কাজ করতে গেলে সবথেকে বেশি দরকার হয় হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করা, মানে আনডু করা। আমি এটা এখানে সরালাম, আমি চাচ্ছি আবার ব্যাকে আনতে, তাহলে কন্ট্রোল জেড আনডু। এবার রিডু মানে এই যে আমি পরিবর্তনটা একটু আগে করলাম কন্ট্রোল জেড প্রেস করে, এই জিনিসটা আমি করতে চাচ্ছি না, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড, তাহলে রিডু হয়ে যাবে। আচ্ছা, আমরা কপি করা দেখেছিলাম। কপি বলতে ডুপ্লিকেট, অলটা চেপে ধরে যদি আমি এটা টান দিই তাহলে এটা ডুপ্লিকেট হচ্ছে, এবং কন্ট্রোল ডি প্রেস করতে থাকলে ওইভাবে হতে থাকবে। এখানে একটা বিষয়, যদি আপনি আচ্ছা এটা দেখছেন সিলেক্ট করা যাচ্ছে না, কন্ট্রোল অল্টার 2-তে প্রেস করলে এটা আনলক হবে, এটা লক ছিল। আমি ছোটো একটা শেপ নিলাম, অল্টার চেপে ধরে আমি একটা ডুপ্লিকেট নিলাম, নেওয়ার পরে আমি যদি এখন কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কাজ হবে। কিন্তু আমি যদি একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এটা ডি সিলেক্ট করে ফেলি এবং এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি কাজ হবে না। আমি আরেকবার দেখাই, এটা আমি অল্টার চেপে ধরে একটা ডুপ্লিকেট নিলাম, ফাঁকা জায়গায় একটা ক্লিক করে ডি সিলেক্ট করে ফেলেছি। এবার যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কাজ হবে না। এটা অল্টার চেপে ধরে ডুপ্লিকেট নেওয়ার পরে কন্ট্রোল ডি এখন প্রেস করতে পারেন। এখন দেখেন এখানে এটা যদি আমি অল্টার চেপে ধরে নিয়ে আসি ডুপ্লিকেট, এটা দেখেন উপরের দিকে চলে গেছে। এই উপরের জিনিসটা যদি আমি সমান্তরালে রাখতে চাই সেক্ষেত্রে অল্টার চাপার সাথে সাথে শিফট চাপতে হবে, তাহলে একই সমান্তরালে থাকবে। কোনো কারণে আমার মনে হলো এই এতটুকু জায়গার ভিতরে অ্যালাইনমেন্ট করতে হবে, তাহলে সবগুলো ধরে আমি পাথ ফাইন্ডার থেকে এটাতে ক্লিক করব, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এরপর এটা দেখেন একটু নিচে হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এটা সমানে চলে আসবে। যাই হোক, অনেক কিছু হচ্ছে রিমাইন্ড করে দিলাম আপনাদের। এখন যাদের বাসায় কম্পিউটার আছে তারা অবশ্যই এই ক্লাসগুলো বাসায় রিভাইজ দিবেন। বাসায় এটা যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার একদম আত্মস্থ হয়ে যাবে, মনে থাকবে। আপনি যদি বাসায় ট্রাই না করেন হয়তো পরবর্তী ক্লাসে আপনার একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আপনি যদি বাসায় এটা ট্রাই করেন পরবর্তী ক্লাসগুলোতে দেখবেন আপনার বুঝতে অনেক সহজ হয়ে যাচ্ছে। বাসায় চেষ্টা করবেন, করে মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে পাঠাবেন।
আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই রাখছি।